হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি যে বিষয় নিয়ে পুনরায় তোমাদের সামনে চলে এসেছি তা হলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে আলোচনা। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা উপরের এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। চলো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো আজকের আলোচনা হলো কি দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে আলোচনা। তো এর আগের ক্লাসে আমরা সমুদ্রগুপ্ত এবং রামগুপ্ত সম্পর্কে আলোচনা করেছি। তো রামগুপ্ত সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি যে সমুদ্রগুপ্তের মৃত্যুর পর কে রাজা হন এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে প্রবল মতপার্থক্য রয়েছে। যেমন একদল ঐতিহাসিক মনে করেন যে সমুদ্রগুপ্তের মৃত্যুর পর রাজা হন রামগুপ্ত, এবং আরেক দল ঐতিহাসিক মনে করেন যে সমুদ্রগুপ্তের মৃত্যুর পর রাজা হন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো প্রবল মত পার্থক্য সত্ত্বেও এ কথা বলা যায় যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত হলো গুপ্ত সাম্রাজ্যের এক অন্যতম শক্তিশালী ও শ্রেষ্ঠ শাসক। তো তার রাজত্বকাল হলো 375 খ্রিস্টাব্দ থেকে 410 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের এক গুরুত্বপূর্ণ উপাধি হলো কি বিক্রমাদিত্য। তো কোন কোন উপাদান থেকে আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে জানতে পারি? এক্ষেত্রে বলা যায় যে এরান শিলালেখ, এছাড়া মথুরা ও সাঁচিলেখ এবং কি দেবী চন্দ্রগুপ্ত নাটক থেকে আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে জানতে পারি। তো এর পাশাপাশি আমরা কি ফা হিয়েনের বিবরণ থেকেও দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে জানতে পারি। তো এবার আমরা আলোচনা করব তার সাম্রাজ্য বিস্তার নীতি নিয়ে। তো এই ক্ষেত্রে বলা যায় যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে দুটি নীতি অবলম্বন করেছিলেন। প্রথমত কি যুদ্ধ বিজয় নীতি, অর্থাৎ যুদ্ধের মাধ্যমে সাম্রাজ্য বিস্তার করা, এবং দ্বিতীয়তম হলো হচ্ছে যে বৈবাহিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে সাম্রাজ্য বিস্তার করা। এই ক্ষেত্রে বলা যায় যে যেমন তিনি নাগ বংশীয় কন্যা কুবের নাগকে বিবাহ করেছিলেন, এছাড়া নিজ কন্যা কুমার দেবীকে বকাটক বংশীয় রাজা দ্বিতীয় রুদ্রসেনের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। সুতরাং বলা যায় যে এই যে নাগ বংশের বা নাগ রাজ্য এবং এই যে বকাটক রাজ্য ছিল, এই রাজ্যগুলিকে তিনি নিজ সাম্রাজ্যভুক্ত করার জন্য তিনি কি করেন? বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন। তো এর মাধ্যমে তিনি বলা যায় যে তিনি পূর্বে বাংলা থেকে পশ্চিমে সিন্ধু নদী পর্যন্ত এবং উত্তরে হিমালয় পাদদেশ থেকে দক্ষিণে নর্মদা নদী পর্যন্ত তিনি নিজ সাম্রাজ্যভুক্ত করতে সক্ষম হয়েছিলেন। এবার আমরা আলোচনা করব তার এক অসাধারণ কৃতিত্ব নিয়ে। তো বলা যায় যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের এক অসাধারণ কৃতিত্ব হলো কি শকদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা এবং শকদেরকে শোচনীয়ভাবে পরাজিত করা। তো শকদের সাথে যুদ্ধের মাধ্যমে তিনি নিজ বিচক্ষণতা ও শক্তির প্রদর্শন করেছিলেন, এবং শকদেরকে পরাজিত করার পর তিনি এক গুরুত্বপূর্ণ উপাধি নেন, তা হলো কি শকারা। ঠিক আছে। তো বলা যায় যে গুপ্ত বংশের বা গুপ্ত সাম্রাজ্যের এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী শকদেরকে তিনি পরাজিত করতে সক্ষম হয়েছিলেন। এরপর বলা যায় যে তিনি এক ধরনের রৌপ্য মুদ্রক প্রচলন করেছিলেন, এছাড়া নবরত্ন। এক্ষেত্রে বলা যায় যে তার যে রাজসভা, এই রাজসভা 9 জন জ্ঞানীগুণী পণ্ডিতের দ্বারা কিন্তু পরিচালনা হতো। এই 9 জন পণ্ডিতকে একত্রে নবরত্ন বলা হয়। তো এই 9 জন পণ্ডিতের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন পণ্ডিত হলেন বরাহমিহির, কালিদাস, হ্যাঁ, প্রমুখ। তারপরে বলা যায় যে বিখ্যাত চৈনিক পর্যটক ফা হিয়েন মূলত দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালে ভারতে এসেছিলেন। তো পরিশেষে বলা যায় যে তিনি বৈষ্ণব ধর্মাবলম্বী হলেও কিন্তু পরধর্ম সহিষ্ণু ছিলেন, অর্থাৎ অন্যের ধর্ম বা পরের ধর্মের প্রতি তার মনে এক মান্যতা ছিল। তো স্টুডেন্টস, এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করো বন্ধুদের সঙ্গে, এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। তোমাদের সাথে দেখা হবে অন্য এক ভিডিওতে অন্য এক টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।